বাংলাদেশের রাজনীতিতে না মাঝে মাঝে এমন সব ঘটনা ঘটে যা যে কোনো থ্রিলার সিনেমার গল্পকেও হার মানায়। একদম। আজকের আলোচনাটা ঠিক সেরকমই এক নাটকীয় পটপরিবর্তন নিয়ে। হ্যাঁ, মাত্র কয়েক সপ্তাহের মধ্যে দুটো প্রধান রাজনৈতিক শক্তির ভাগ্য যেভাবে উল্টে গেল সেটা আসলেই অবিশ্বাস্য। আর আমাদের আজকের এই গভীর পর্যালোচনার ভিত্তি হল ভয়েস অফ ট্রেন্ড নামে একটা ইউটিউব চ্যানেলের ভিডিও ট্রান্সক্রিপ্ট। ঠিক। আর এই একটা সূত্র থেকেই আমরা দুটো সম্পূর্ণ বিপরীতমুখী যাত্রার একটা জীবন্ত ছবি পাই। আমাদের আজকের মিশন হল এই নাটকীয় পরিবর্তনের পেছনের কারণগুলো ব্যবচ্ছেদ করা। একদিকে তারেক রহমানকে ঘিরে বিএনপির যে একটা আকাশচুম্বী প্রত্যাশা তৈরি হয়েছিল সেটা কিভাবে একটা গভীর সংকটে ডুবে যাচ্ছে। আর অন্যদিকে রাজনৈতিকভাবে প্রায় কোণঠাসা হয়ে পড়া জামায়াতে ইসলামী কিভাবে নীরবে কিন্তু খুব কৌশলের সাথে আবার মূলধারায় ফিরছে। চলুন তাহলে একটু পেছনে ফেরা যাক। মাত্র কয়েক সপ্তাহ আগের পরিস্থিতিটা ভাবা যায়। বিএনপি শিবিরে তখন তো রীতিমতো উৎসবের একটা মেজাজ। হ্যাঁ, চায়ের দোকান থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সবখানে একটাই আলোচনা, তারেক রহমান দেশে ফিরছেন। সমর্থকদের মধ্যে একটা ইস্পাত কঠিন আত্মবিশ্বাস ছিল যে এবার পরিবর্তন আসছেই। মনে হচ্ছিল সরকার বিরোধী আবেগের একটা বিরাট ঢেউ সবকিছু ভাসিয়ে নিয়ে যাবে। আর ঠিক সেই সময়ে জামায়াতে ইসলামী শিবিরে ছিল একেবারে উল্টো চিত্র, তাই না? ঠিক তার উল্টো দিকে তাদের অবস্থা তখন বেশ নাজুক, বলা যায় প্রায় অস্তিত্বের সংকটে। একের পর এক তাদের হেভিভেট প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হচ্ছিল। দেখে তো মনে হচ্ছিল তারা এবারে নির্বাচনী দৌড় থেকে প্রায় ছিটকেই পড়ছে। হ্যাঁ, একটা ধারণা তৈরি হয়েছিল যে তাদের সাংগঠনিক শক্তি হয়তো আছে, কিন্তু আইনি বা রাজনৈতিক ময়দানে লড়াই করার ক্ষমতা তারা হারিয়ে ফেলেছে। আর এখানেই তো গল্পের আসল টুইস্টটা, যাকে বলে ক্লাসিক প্লট টুইস্ট। একদম। যাদেরকে খেলার মাঠের বাইরে মনে করা হচ্ছিল সেই জামায়াতে ইসলামী এখন আইনি লড়াইয়ে একের পর এক গোল দিচ্ছে। এটা কিভাবে সম্ভব হলো? এর সবচেয়ে চমকপ্রদ উদাহরণ হল কক্সবাজার ২ আসনের ঘটনাটা। হ্যাঁ, হামিদুর রহমান আজাদের কেসটা। হ্যাঁ, তার মনোনয়ন প্রথমে বাতিল করা হয়, কিন্তু তিনি হাল ছাড়েননি। নির্বাচন কমিশনে আপিল করেন এবং দীর্ঘ শুনানির পর প্রার্থিতা ফিরে পান। আচ্ছা, এখন আপাত দৃষ্টিতে তো এটা একটা আসনের প্রার্থিতা ফিরে পাওয়ার ঘটনা। হ্যাঁ, কিন্তু এর প্রতীকী গুরুত্বটা বিরাট। আচ্ছা, এই প্রতীকী গুরুত্ব বলতে ঠিক কি বোঝাচ্ছেন? এটা কি শুধু কর্মীদের মনোবল বাড়ানোর ব্যাপার, নাকি এর চেয়েও গভীর কিছু? দুটোই। প্রথমত, এটা কর্মীদের কাছে একটা পরিষ্কার বার্তা দেয় যে আমরা এখনো ফুরিয়ে যাইনি, আমাদের শীর্ষ নেতৃত্ব আইনি লড়াই চালিয়ে যাওয়ার মতো সক্ষম। বুঝলাম। একটা ক্যাডার ভিত্তিক দলের জন্য এটা তো অনেক বড় একটা মনস্তাত্ত্বিক বিজয়। অবশ্যই। আর দ্বিতীয় এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় হল এটি রাজনৈতিক প্রতিপক্ষ এবং পর্যবেক্ষকদের কাছে তাদের কৌশলগত গভীরতা প্রমাণ করে। এটা দেখিয়ে দেয় যে তারা পর্দার আড়ালে নিজেদের আইনি প্রস্তুতিটা ঠিকই সেরে রেখেছে। বলছি, হতে পারে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আপনার প্রশ্নটা খুবই যৌক্তিক। একটা ঘটনা দিয়ে পুরো চিত্র বিচার করা হয়তো কঠিন। হ্যাঁ, সেটাই। কিন্তু এখানে প্রেক্ষাপটটা দেখতে হবে। যখন একটা দল লাগাতার আইনি ও রাজনৈতিকভাবে মার খাচ্ছে, তখন একটা বড় জয়, তা যত ছোট পরিসরেই হোক, পুরো দলের মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার করে। আচ্ছা। এটাকে নিছক লাকি ব্রেক বলা কঠিন, কারণ নির্বাচন কমিশনের মতো জায়গায় আইনি লড়াইয়ে জিততে হলে অত্যন্ত নিখুঁত ডকুমেন্টেশন এবং শক্তিশালী যুক্তির প্রয়োজন হয়। এটা ভাগ্যের চেয়ে প্রস্তুতিরই বেশি প্রমাণ দেয়। তার এটা তাদের জন্য একটা প্রুফ অফ কনসেপ্টের মতো। একদম, যে হ্যাঁ, এই পথে হেঁটেও লড়াইয়ে ফেরা সম্ভব। বেশ, জামায়াতের এই কৌশলগত প্রস্তুতির ছবিটা তো পরিষ্কার হলো, কিন্তু এটা বিএনপির সংকটকে যেন আরও বেশি রহস্যময় করে তুলছে। ঠিক। ধরাশায়ী হচ্ছেন। আব্দুল আওয়াল মিন্টুর কেসটা দিয়েই শুরু করা যাক। এই প্রশ্নটাই এখন সবার মনে। কারণগুলো শুনলে অবাক হতে হয়। খুব সাধারণ কারণ, যেমন ঋণ খেলাপি, হলফনামায় তথ্য গোপন করা। আর আব্দুল আওয়াল মিন্টুর ক্ষেত্রে তো দ্বৈত নাগরিকত্বের মতো বিষয়। হ্যাঁ, এবং তার বিরুদ্ধে অভিযোগটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি দাবি করেছেন যে মার্কিন নাগরিকত্ব ত্যাগ করেছেন, কিন্তু অভিযোগ উঠেছে যে এরপরেও তিনি তার মার্কিন পাসপোর্ট ব্যবহার করেছেন। এই আইনি বিষয়টা একটু সহজ করে ব্যাখ্যা করবেন। পাসপোর্ট ব্যবহার করলেই কি প্রার্থিতা বাতিল হয়ে যায়? দেখুন, আমাদের সংবিধানের ৬৬ নম্বর অনুচ্ছেদে সাংসদ হওয়ার যোগ্যতা অযোগ্যতার কথা খুব স্পষ্টভাবে বলা আছে। আচ্ছা। সেখানে পরিষ্কার লেখা আছে, কোনো ব্যক্তি যদি কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন বা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা করেন, তবে তিনি নির্বাচনে অযোগ্য হবেন। আর পাসপোর্ট ব্যবহার করাটা আনুগত্যের প্রমাণ হিসেবে ধরা হয়। ঠিক তাই।
মার্কিন পাসপোর্ট ব্যবহার করাটাকে আদালত বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্যের প্রমাণ হিসেবেই গণ্য করে। আইনটা এখানে খুবই যান্ত্রিক। ফলে এই অভিযোগ প্রমাণিত হলে তার প্রার্থিতা টিকিয়ে রাখা প্রায় অসম্ভব। তাহলে কি এটাকে এক ধরনের রাজনৈতিক ঔদ্ধত্য বলা চলে? মানে এই ধারণা যে আমাদের জনসমর্থন এত বেশি যে আইনের এই সব ছোটখাটো বিষয় আমাদের আটকাতে পারবে না? আমার মনে হয় আপনি সমস্যার একেবারে গোড়ায় পৌঁছে গেছেন। এটাকে ন্যারেটিভ ওভার রিয়ালিটি বা বাস্তবতার চেয়ে আবেগকে বেশি গুরুত্ব দেওয়ার প্রবণতা বলা যায়। মানে দল যখন মনে করে যে সেন্টিমেন্ট আর নেতার ক্যারিশমাই যথেষ্ট। হ্যাঁ, তখন তারা এই ধরনের বোরিং কিন্তু অপরিহার্য আইনি প্রস্তুতিতে ঢিল দেয়। এটা অনেকটা বিশাল এক কনসার্ট আয়োজন করার মতো, যেখানে স্টেজ, লাইট, সাউন্ড সব ঠিক আছে, কিন্তু ভেন্যুর পারমিশনই নেওয়া হয়নি। ঠিক তাই, ফলাফল বিপর্যয়। তার মানে লড়াইটা শুধু রাজনৈতিক মাঠে না, কোর্টরুমে আর নির্বাচন কমিশনের টেবিলেও হচ্ছে। এবং সেই লড়াইয়ে এক পক্ষ হোমওয়ার্ক করে আসছে, আরেক পক্ষ আসছে না। কিন্তু এর বাইরেও তো আরেকটা যুদ্ধক্ষেত্র আছে, জনমতের যুদ্ধ, বিশেষ করে অনলাইন জগতে। সম্প্রতি একটা অনলাইন প্রতীকী নির্বাচনের ফলাফল তো বেশ আলোড়ন ফেলেছে। হ্যাঁ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে করা সেই প্রতীকী নির্বাচনের ফলাফলকে কোনোভাবেই হালকা করে দেখার সুযোগ নেই। সেখানে তো দেখা গেছে জামায়াত সমর্থিত প্যানেল বড় ব্যবধানে জয়ী হয়েছে। হ্যাঁ, এবং এটা তরুণ প্রজন্মের ভোটের প্রবণতা নিয়ে একটা বিরাট প্রশ্ন তুলে দিচ্ছে। এটা প্রতিষ্ঠিত দলগুলোর জন্য একটা অশনি সংকেতও হতে পারে। এই ফলাফলটা কেন এত গুরুত্বপূর্ণ? তরুণরা তো বরাবরই পরিবর্তন চায়। এটা কি শুধু গতানুগতিক রাজনীতির প্রতি তাদের অনাস্থার প্রকাশ নয়? এটা শুধু অনাস্থার প্রকাশ না, এটা একটা দিক নির্দেশনাও বটে। এটা আমাদের বলছে যে তরুণ ভোটাররা এখন শুধু সরকারের বিরোধিতা করতে চায় না, তারা একটা কার্যকর এবং সংগঠিত বিকল্পও চায়। আচ্ছা, তারা কি বিএনপিকে প্রত্যাখ্যান করছে নাকি জামায়াতের প্রতি আকৃষ্ট হচ্ছে? সম্ভবত দ্বিতীয়টা। তারা হয়তো জামায়াতের সুশৃঙ্খল এবং কৌশলগত রাজনীতির প্রতি বেশি আকর্ষণ বোধ করছে। আজকের তরুণ প্রজন্ম অনেক বেশি তথ্য সচেতন। তারা শুধু আবেগী স্লোগান শুনতে চায় না, তারা ফলাফলও দেখতে চায়। আর এই তরুণদের মানসিকতার প্রসঙ্গেই তো ডক্টর তাসনিম জারার মতো নতুন ফ্যাক্টরগুলো প্রাসঙ্গিক হয়ে উঠছে, তাই না? একেবারে ঠিক জায়গায় ধরেছেন। তিনি তো কোনো প্রতিষ্ঠিত দলের অংশ নন, কিন্তু তরুণদের মধ্যে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে তার জনপ্রিয়তা চোখে পড়ার মতো। ডক্টর তাসনিম জারা এই পুরো সমীকরণকে আরও জটিল করে তুলেছেন। তিনি সেই ভোটারদের প্রতিনিধি যারা সরকারের কড়া সমালোচক, কিন্তু বিএনপি বা জামায়াতের মতো প্রতিষ্ঠিত বিরোধী দলগুলোর রাজনীতি নিয়েও হতাশ। তিনি হলেন বিকল্পের বিকল্প। চমৎকার বলেছেন। তাহলে তার এই উত্থানটা বিএনপির জন্য আরেকটা মাথা ব্যথার কারণ? নিঃসন্দেহে, কারণ বিএনপির ভোট ব্যাংকের একটা বড় অংশ হল শিক্ষিত, শহরে মধ্যবিত্ত এবং তরুণ প্রজন্ম, যারা সরকারের উপর ক্ষুব্ধ। হ্যাঁ, আর ডক্টর জারার মতো স্বতন্ত্র স্পষ্টভাষী প্রার্থীরা ঠিক সেই ভোটারদেরই আকর্ষণ করছেন। ফলে বিএনপির জন্য এটা একটা উভয় সংকট। একদিকে হেভিওয়েট নেতারা আইনি জটিলতায় বাদ পড়ছেন, অন্যদিকে তাদের যে মূল ভোট ব্যাংক, সেখানে ডক্টর জারার মতো নতুন মুখগুলো ভাগ বসাচ্ছে। এটা বিরোধী ভোটের একটা বিভাজন তৈরি করতে পারে, যা শেষ পর্যন্ত ক্ষমতাসীনদেরই সুবিধা করে দেবে। বাহ, পুরো চিত্রটা এখন অনেকটাই পরিষ্কার। তাহলে আমরা যদি সব ঘটনাকে এক সুতোয় বাঁধার চেষ্টা করি, তাহলে মূল শিক্ষণীয় বিষয় কি দাঁড়ায়? আমার মনে হয় মূল বিষয়টা হলো আবেগ বনাম প্রস্তুতির এক ক্লাসিক লড়াই। আবেগ বনাম প্রস্তুতি। হ্যাঁ, বিএনপি তাদের সমস্ত কৌশল সাজিয়েছিল তারেক রহমানের প্রত্যাবর্তন আর সরকার বিরোধী সেন্টিমেন্টের ওপর। এটা একটা শক্তিশালী আবেগ, কিন্তু এর ভিত্তিটা অনেকটাই ঠুনকো। আর অন্যদিকে জামায়াত? জামায়াত প্রাথমিক ধাক্কা সামলে অত্যন্ত ঠান্ডা মাথায় নীরবে তাদের আইনি ও কৌশলগত প্রস্তুতিতে মনোযোগ দিয়েছে। তারা আবেগের তরঙ্গে ভেসে না গিয়ে আইনের শক্ত জমিতে দাঁড়িয়ে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। তার মানে একটা দল দর্শনীয় হওয়ার চেষ্টা করেছে আর অন্যটা পদ্ধতিগত হওয়ার ওপর জোর দিয়েছে। একদম। এবং এই মুহূর্তে মনে হচ্ছে পদ্ধতিগত কৌশলটাই বেশি কার্যকর প্রমাণিত হচ্ছে। জনসমর্থন হয়তো আপনাকে দৌড় শুরু করতে সাহায্য করবে, কিন্তু শেষ পর্যন্ত দৌড়ে টিকে থাকতে হলে আইনি প্রস্তুতি আর কৌশলগত শৃঙ্খলা অপরিহার্য। রাজনৈতিক উচ্ছ্বাস কখনোই আইনি প্রস্তুতির বিকল্প হতে পারে না। আবেগের ঢেউ তাহলে বাস্তবতার কঠিন পাথরে এসে আছড়ে পড়ে। হ্যাঁ,
চূর্ণ হয়ে যায়। রাজনীতিতে চূড়ান্ত সাফল্য পেতে হলে আবেগ এবং প্রস্তুতির একটা নিখুঁত ভারসাম্য লাগে। একটার ঘাটতি অন্যটা দিয়ে পূরণ করা প্রায় অসম্ভব। আমাদের আজকের আলোচনা প্রায় শেষের দিকে, কিন্তু শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা গভীর প্রশ্ন রেখে যেতে চাই। অবশ্যই। এই পুরো ঘটনা প্রবাহকে আমরা যেভাবে বিশ্লেষণ করলাম, এর বাইরেও কি ভাবার কিছু আছে? এই প্রশ্নটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজনীতিতে এই যে নাটকীয় পট পরিবর্তন আমরা দেখলাম, এটা কি কেবলই বিএনপির কৌশলগত দুর্বলতা আর জামায়াতের নিখুঁত প্রস্তুতির ফল? নাকি এর পেছনে আরও গভীর কোনো খেলা চলছে? হ্যাঁ, এমন কোনো অদৃশ্য শক্তি কি আছে যা পর্দার আড়াল থেকে পুরো চিত্রনাট্যটা নিয়ন্ত্রণ করছে, যেখানে এক পক্ষকে দুর্বল করে অন্য পক্ষকে জায়গা করে দেওয়া হচ্ছে? এই ঘটনাগুলো কি স্বাভাবিকভাবেই ঘটছে, নাকি এগুলো পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে? এই প্রশ্নটা নিয়ে ভাবার অবকাশ রইল।